প্রভু জগন্নাথ জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠশিল্প তার সম্মুখে এসে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলের নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে রাজা যখন বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। ওই সময় রানী কৌতূহলবশত সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখন অর্ধ সমাপ্ত, মানে তখন জগন্নাথ দেবের হাত কমপ্লিট হয়নি। আর ওই সময় কাঠশিল্পী অন্তর্হিত, মানে অদৃশ্য। এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন অ্যাকচুয়ালি বিশ্বকর্মা ঠাকুর। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা দুঃখিত ছিলেন। কাজে বাধাদানের জন্য নিজের ওপর খুব অনুতাপও করেন। তখন নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে বলেন যে এটাও একটি পরমেশ্বরের আরেকটি রূপ, আপনি পুজো করেন এই ঠাকুরকে দেবতা হিসাবে। এটা গেল প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী অনুসারে বৃন্দাবনে গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণ প্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে না শুনে ফেলেন। সেই কারণে তখন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করে তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণের প্রীতি কথা শুনতে শুনতে সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে পড়েন। দেখতে পাননি যে পেছন থেকে দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন। আর গোপীদের কথা শুনতে শুনতে কৃষ্ণ এবং বলরামের দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে ওঠে, হাতগুলি গুটিয়ে আসে, চোখ দুটো বড় বড় হয়ে যায় এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠছিল। এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ। বৈষ্ণবরা কৃষ্ণের এই মূর্তিকে বা এই রূপকেই পুজো করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হিসাবে। শুধুমাত্র পুরীর রথ ছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ, কলকাতার ইস্কনের রথ, বাংলাদেশেও রথের বিশেষ প্রসিদ্ধ রয়েছে। এতক্ষণ যে আপনারা ভিডিওটি দেখলেন এটি ছিল কলকাতার রথযাত্রা 2025। এখানে কিছু মন্দির এবং রথ টানার দৃশ্য দেখানো হয়েছে। কথিত আছে আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টে সুসজ্জিত রথ চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। প্রভু জগন্নাথ হলেন কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোনের সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠের তৈরি হয়। এটা নিম বৃক্ষ দিয়ে তৈরি করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এই মূর্তির চক্ষু দুটি বড় বড় গোলাকার হয়, হাত অসম্পূর্ণ। মূর্তির কোনো পা দেখা যায় না। জগন্নাথের পূজা পদ্ধতি ও অন্যান্য হিন্দু দেবতার পূজা পদ্ধতির চেয়ে আলাদা। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হলো রথযাত্রা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বা গর্ভগৃহ থেকে বাইরে এনে কাঠের তৈরি একটি রথের মধ্যে করে নিয়ে যাওয়া হয় তার মাসির বাড়িতে। জগন্নাথ দেবের ভক্তরাই এই রথগুলো টেনে নিয়ে যায়। যেখানেই জগন্নাথ মন্দির আছে
সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত করা হয়। এতক্ষণ যে আপনাদের রথযাত্রা বা কিছু ছোট ছোট মন্দির দেখালাম জগন্নাথ দেবের, এইগুলি ছিল প্রধানত শিয়ালদার পাশে যে শ্রদ্ধানন্দ পার্ক আছে সেখানকার জগন্নাথ দেবের পুজো হয় সেটা দেখালাম। এছাড়া উল্টোডাঙার আশেপাশে কিছু জগন্নাথ দেবের পুজো হয় সেটা দেখালাম, এবং সল্টলেকে কী ধরনের রথ হয় সেটাও আপনাদের দেখালাম এই ভিডিওতে।